আজকের ক্লাসটি আমাদের একটু অন্যরকম হতে চলেছে। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রাচীন ইতিহাস এবং ইউরোপের ইতিহাসের ক্লাস শুরু করেছি। আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। জেলাভিত্তিক আলোচনা যদি আপনারা চান তাহলে পরপর আসবে, কিন্তু আজকে মেনলি যে জেলাটা নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে মুর্শিদাবাদ। এসএলএসটি ইন্টারভিউ হয়তো হবে, কবে হবে সেটা ঠিক জানা নেই, কিন্তু ইন্টারভিউ যে কোনো ইন্টারভিউয়ের জন্যই প্রত্যেক জেলার নিজে নিজে প্রিপারেশন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি মুর্শিদাবাদ জেলা দিয়ে শুরু করেছি। এছাড়াও যদি অন্যান্য জেলার ওপর আপনারা চান যে এরকম একটা ভিডিওতেই মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি এরকম আরও অন্যান্য জেলার ইতিহাস নিয়ে বা অন্যান্য জেলার বিস্তারিত আলোচনা আমি নিয়ে আসব। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো মুর্শিদাবাদের ইতিহাস ও তার ঐতিহ্য। শশাঙ্ক থেকে একদম ব্রিটিশ শাসন পর্যন্ত বাংলার যে গৌরবময় অধ্যায় ছিল মুর্শিদাবাদে, সেটি আমরা আলোচনা করব। আমরা যদি ডান সাইডের ম্যাপটাই দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মুর্শিদাবাদ ঠিক মিডিলে অবস্থিত, মানে একদম মিডিল পূর্ব দিকে। তো এই যে লাল অংশটা আছে ম্যাপে, সেই অংশটাই হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে শশাঙ্কর মতো সুদক্ষ রাজা, পাল বংশ, সেন বংশ, সুলতানি, মোগল, নবাব এবং ব্রিটিশরা, যেটা ব্রিটিশদের রাজধানীও ছিল প্রথম অংশে, তারপর কলকাতা সেটাকে শিফট করা হয়। তো মুর্শিদাবাদের ঐতিহ্যের বা ইতিহাসের কোনো শেষ নেই, অন্ত নেই, এবং একটা যথেষ্ট প্রখ্যাত বিখ্যাত একটি নগর ছিল এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পরিচয় এবং ভৌগোলিক গুরুত্ব। অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের মধ্য উত্তরে এবং ভাগীরথীর তীরে অবস্থিত এই মুর্শিদাবাদ। প্রায় 5324 বর্গ কিলোমিটার এর ক্ষেত্রফল। মূল যদি নদী আমরা দেখি তাহলে দেখব ভাগীরথী, জলঙ্গি, ময়ূরাক্ষী এবং বাঁশলয় নদীটি মূলত ঝাড়খণ্ড থেকে, এই যে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ড থেকে মেনলি তার উৎপত্তি হচ্ছে বাঁশলয় নদীটা। জলবায়ু কেমন? না ক্রান্তীয় জলবায়ু, গরমকালে খুব গরম থাকে এবং শীতকালে একটি মনোরম শীতকাল হয়। এখানে খুব ঠান্ডা এখানে পড়ে না, কিন্তু গরমটা চরম পড়ে, তাই এটাকে ক্রান্তীয় জলবায়ু বলা যেতে পারে। প্রসিদ্ধ কি কারণে মুর্শিদাবাদ প্রসিদ্ধ? না নবাবদের রাজধানী ছিল এখানে, রেশম শিল্পের জন্য বিখ্যাত এবং ঐতিহাসিক বিভিন্ন স্মৃতিসৌধ আমরা মুর্শিদাবাদে দেখতে পাই। এখনও মুর্শিদাবাদ মানে বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদে লোক ভ্রমণের জন্য আসেন, একটা ঐতিহাসিক শহর বলা যেতে পারে। ইউনেস্কো থেকে প্রসিদ্ধ হাজারদুয়ারি এবং তার সংলগ্ন এলাকা বা এরিয়া। শশাঙ্ক ও তার প্রাচীন যুগ। 600 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক এবং প্রাচীন যুগ আমরা যদি দেখি, শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা এবং বাংলার প্রথম সার্বভৌম শাসক। তার রাজধানী কোথায় ছিল? কর্ণসবুনে, যা বর্তমান মুর্শিদাবাদ জেলা রাঙ্গামাটি অঞ্চলে অবস্থিত বলে ঐতিহাসিকরা মনে করেন। কর্ণসবুন ঠিক বহরমপুর ঢোকার 2-3টে স্টেশনের আগে। রাজত্বকাল ছিল শশাঙ্কের আনুমানিক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত। সে কর্ণসবুনেই তার ছিল রাজধানী, যেটি বর্তমানে মুর্শিদাবাদের রাঙ্গামাটি এলাকা বলা হয়। শশাঙ্ক ধর্মের দিক থেকে কি ধর্মতে বিশ্বাস ছিলেন? না শৈব, শিবের উপাসক ছিলেন তিনি। তাহলে শশাঙ্ক ছিলেন শিবের উপাসক, তিনি শৈব ধর্মে বিশ্বাসী ছিলেন। মুদ্রা কি ধরনের ছিল? না সোনার মুদ্রায় শিবলিঙ্গ এবং নন্দীর প্রতিকৃতি আঁকা ছিল। রাজনীতি, হর্ষবর্ধনের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন এবং বাংলার স্বাধীনতা রক্ষার তিনি চেষ্টা করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রতি বিরূপতা দেখা যায়, মানে তিনি শিবের যেমন উপাসক ছিলেন, তিনি বৌদ্ধ ধর্মকে নাকি তিনি একদমই বিশ্বাস করতেন না। এবং বোধগয়ায় যে মহাবোধি ট্রি ছিল, মানে যেখানে বসে গৌতম বুদ্ধ উপাসনা নিয়েছিলেন বা নির্বাণ লাভ করেছিলেন, সেটা নাকি তিনি কেটে ফেলেন, শশাঙ্ক নাকি কেটে ফেলেন।
এখন আমরা দেখব কর্ণ সুবর্ণ সম্পর্কে। প্রাচীন বাংলার গৌরবময় রাজধানী ছিল এই কর্ণ সুবর্ণ। চীনা পরিব্রাজক হিউয়েন সাং মানে শশাঙ্কের মৃত্যুর ঠিক 1 বছর পরে 637-এ মারা যাচ্ছেন এবং 638-এ হিউয়েন সাং কে ছিলেন না চীনা পরিব্রাজক ছিলেন এবং হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়কালে তিনি আসেন, কর্ণ সুবর্ণ পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তিনি কি বলেন যে সেখানে নাকি 10টি বৌদ্ধবিহার ছিল এবং প্রায় 2000 ভিক্ষুর উল্লেখ করেছেন এই হিউয়েন সাং। রাঙ্গামাটিতে প্রাচীন ইটের স্তূপ ও মুদ্রা আবিষ্কৃত হয়েছে এবং বর্তমানে ASI দ্বারা সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান এই কর্ণ সুবর্ণ। রক্তমৃত্তিকা মহাবিহার বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল এখানে। খুব গুরুত্বপূর্ণ যে কর্ণ সুবর্ণে কোন ধরনের বৌদ্ধবিহার ছিল, কোন বৌদ্ধবিহার ছিল তা হলো রক্তমৃত্তিকা মহাবিহার। এরপর আসি পাল বংশে। বাংলার বৌদ্ধ সাম্রাজ্য বলা হয় এই পাল বংশকে। 750 থেকে 1160। আমরা দেখলাম যে 637-এ শশাঙ্ক মারা যাচ্ছেন। এই 637-এ শশাঙ্কের মারা যাওয়ার পরে সেরকম কোনো দক্ষ শাসক ছিল না বা কোনো রাজবংশ সেখানে আসেনি। এরপরে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় যেটাকে আমরা ম্যাৎসোনাইয়ের যুগ বলছি এবং ম্যাৎসোনাইয়ের যুগের পরে আসে কি না পাল বংশ। পাল বংশ প্রায় 400 বছর বাংলা ও বিহারে শাসন করে। এই সাম্রাজ্যের বিস্তৃত অঞ্চলে মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং শিক্ষা ও শিল্পকলার ব্যাপক উন্নয়ন তারা করেন। শিক্ষার দিক থেকে, শিল্পের দিক থেকে তারা অনেক উন্নত করেছিলেন মুর্শিদাবাদকে। প্রথমেই আসে গোপাল 750-এ। যখন ম্যাৎসোনাইয়ের যুগ শুরু হয়, ম্যাৎসোনাইয়ের যুগ কি না অরাজক পরিস্থিতি এমন একটি যে যারা শক্তিশালী ছিল লোকজন, শাসক, তারা ছোট ছোট মানুষদের ওপর অত্যাচার করছে, মানে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে ফেলে সেরকম একটি পরিস্থিতি, যে যাদের বেশি শক্তি, যাদের বেশি টাকা পয়সা, তারা ছোটদের উপর অত্যাচার করে তাদেরকে পুরো শেষ করে দিচ্ছে। সেরকম অরাজক পরিস্থিতিতে পাল রাজা গোপাল আসছেন। গোপাল কিন্তু কোনো রকমের তার আগে কেউ ছিল এরকম না, তিনি নির্বাচিত, মানে মানুষজন তাকে ঠিক করে যে তিনি নির্বাচিত হয়ে সিংহাসনে বসবেন। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন এই গোপাল। 750 থেকে 770 মানে 20 বছর তিনি সিংহাসনে ছিলেন, জনগণের দ্বারা নির্বাচিত প্রথম রাজা। এরপরে 770 থেকে 810 মানে 40 বছর কে ছিলেন নাম ধর্মপাল। সাম্রাজ্যের বিস্তার ঘটান, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটিও খুব গুরুত্বপূর্ণ যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন না পাল রাজা ধর্মপাল। এরপর আসে দেবপাল 810 থেকে 850, ইনিও 40 বছর রাজত্ব করেন। পাল সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার ঘটে এই দেবপালের সময়। নেপাল থেকে প্রায় কম্বোজ পর্যন্ত পাল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল। এরপরে বেশ কিছুদিন পাল সাম্রাজ্যের একটু অবনতি ঘটে এবং সেখানে দেখা যায় যে দিব্যক বা দিব্য এরা রাজত্ব করতে শুরু করে, ছোট ছোট আরও অনেক শক্তিশালী পাওয়ার উঠে আসে। তারপরে আবার মহিপাল আসেন 988-তে এবং পাল বংশের পুনরুদ্ধার তিনি করেন। মহিপালের দিঘি মুর্শিদাবাদে আজও আছে। মুর্শিদাবাদের একটি জায়গা আছে যেটাকে বলা হচ্ছে মহিপালের দিঘি। এরপর আসে রামপাল 1082 খ্রিস্টাব্দে। রামপালকে বলা হয় যে শেষ শক্তিশালী পাল রাজা। তিনি বরেন্দ্র উদ্ধার করেছিলেন। এই যে বরেন্দ্র ভূমি, মুর্শিদাবাদ সংলগ্ন এরিয়া, বঙ্গ বরেন্দ্র ভূমি, এটিকে তিনি উদ্ধার করেন। তাহলে পাল শাসক, গুরুত্বপূর্ণ পাল শাসক কারা ছিলেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল এবং শেষে হচ্ছেন রামপাল। এই যে তুলসী দাসের লেখা রামচরিত, সেই রামচরিত নাকি এই রামপালকে নিয়ে লেখা। একটু মনে হয় ভুল বলছি, এটা সন্ধ্যাকর নন্দীর, তুলসী দাস না, সন্ধ্যাকর নন্দীর যে রামচরিত, সে রামচরিতের রাম হচ্ছেন, অনেকেই বলে যে এই রামপাল। এরপর আসে সেন বংশ। হিন্দু পুনর্জাগরণ ঘটে এই সেন বংশের সময়। 1097 থেকে 1204 খ্রিস্টাব্দে এই সেন বংশ মানে বাংলায় রাজত্ব করে গেছেন। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে তারা এসেছিলেন এবং বাংলায় এসে তারা হিন্দু রাষ্ট্র বা রাজত্ব প্রতিষ্ঠা করেন।
তারা ব্রাহ্মণ ধর্ম এবং সংস্কৃতির পুনরুদ্ধার করেন। বিজয় সেন মুর্শিদাবাদ অঞ্চলে প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেন। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ কতকগুলি সেন রাজা। তাহলে আমরা প্রথমে দেখলাম শশাঙ্ক আসছে, শশাঙ্কর পরে পাল আসছে, ম্যাথসোনাইয়ের যুগ পেরিয়ে গোপাল, এবং গোপালের পরে মানে পাল বংশের পরে আসছে সেন বংশ। বিজয় সেন ছিলেন শক্তিশালী রাজা। তারপর আসছেন বল্লাল সেন, কুলীন প্রথার প্রবর্তক ছিলেন, দানসাগর এবং অদ্ভুত সাগর রচনা করেছিলেন, এটিও খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছে লক্ষণ সেন, গীতগোবিন্দ রচয়িতা জয়দেব এর সভাকবি ছিলেন। মানে গীতগোবিন্দ যে কাব্যগ্রন্থ তার রচয়িতা কে না জয়দেব, এবং জয়দেব কার সভাকবি ছিলেন না লক্ষণ সেনের সভাকবি ছিলেন। সেন যুগের শিল্প, কালো পাথরের মূর্তি আমরা দেখতে পাই। কার কার না বিষ্ণু, দুর্গা, এদের মূর্তি একদম কালো কুচকুচে পাথরের মূর্তি। পাল শিল্পের ধারাবাহিকতা কিছুটা আমরা দেখতে পাই সেন যুগেও। 1203-4 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি সেন বংশে মানে লক্ষণ সেনের সময় আক্রমণ করেন এবং সেন বংশের পতন ঘটে। জয়দেব এবং গীতগোবিন্দ, জয়দেব কে ছিলেন না লক্ষণ সেনের সভাকবি। কেন্দুলি যেটি বীরভূম সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সভাকবি ছিলেন লক্ষণ সেনের। তার গীতগোবিন্দে মানে রাধাকৃষ্ণের অমর প্রেমগাথা বাংলা সাহিত্যের মহান উত্তরাধিকার ছিলেন এই জয়দেব। সংস্কৃত মহাকাব্য 1200 শতকে রচয়িতা হয়, মানে কে রচনা করেছিলেন এই জয়দেব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে গভীর প্রভাব ফেলেছিলেন জয়দেব। ওড়িশি, কথক, মণিপুরী নৃত্যেও তার অনুপ্রেরণা ছিল। বার্ষিক জয়দেব মেলা আজও অনুষ্ঠিত হয় এবং বৈষ্ণব ভক্তি আন্দোলনে তিনি পূর্বসূরি ছিলেন। এরপর আসি মুর্শিদাবাদে সুলতানি ও মোগল আমল। বাংলার সুলতানি যুগ, বখতিয়ার খলজি যখন আসছেন 1203-4 তখন থেকে শুরু হয়ে যাচ্ছে সেন বংশের পতন ঘটিয়ে নদিয়া জয় করছেন এবং বাংলায় মুসলিম শাসনের বা সুলতানি যুগের সূচনা করছে। এরপরে আসছে ইলিয়াস শাহ 1342-এ। স্বাধীন বাংলার সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন কে? ইলিয়াস শাহ। শাহ-ই বাংলা উপাধি তিনি নিয়েছিলেন এবং ফিরোজ শাহ তুগলক তার সময় নাকি আক্রমণ করেন। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? ইলিয়াস শাহ 1342-এ। এরপরে আলাউদ্দিন হোসেন শাহ খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন। সুলতানদের মধ্যে মানে সর্বশ্রেষ্ঠ, বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি। হিন্দু মুসলিম সম্প্রীতি, খুব উদার প্রকৃতির মানুষ ছিলেন এবং তার সময়কালেই শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটে এবং আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হতো। খুব দয়ালু ছিলেন তিনি, খুব মানে সম্প্রীতি, ঐক্যতা এগুলোতে তিনি বিশ্বাস করতেন। মুর্শিদাবাদ অঞ্চল যেটাকে মাকসুদাবাদ বলা হতো সেই সময়। কী শিল্প এবং স্থাপত্য ছিল মানে সুলতানি আমলে বাংলায়? মসজিদ, মাদ্রাসা নির্মাণ হয়, আরবি ফার্সি সংস্কৃতির প্রবেশ ঘটে। বাংলার সুলতানি যুগে আদিনা মসজিদ, বড় সোনা, ছোট সোনা সমস্ত মসজিদ তৈরি হয় এই সময় বাংলার সুলতানি যুগে। এরপর আসি মোগল আমলে মুর্শিদাবাদ। আকবর বিজয় করেছিলেন মুর্শিদাবাদ মানে বাংলা 1576-এ। বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে হয়। ঢাকা প্রাদেশিক রাজধানীতে পরিণত হয়। মুর্শিদাবাদের বিকাশ, ভাগীরথীর তীরে রেশম ও বস্ত্র বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। রেশম খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময়। দিওয়ানি প্রশাসন, মোগল আমলে বাংলার রাজস্ব কেন্দ্র হিসাবে গুরুত্ব বাড়ে। মোগল দিওয়ান হিসাবে 1704 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত করেন মুর্শিদ কুলি খাঁ, মানে ঢাকা থেকে রাজধানী এই মাকসুদাবাদে নিয়ে চলে আসেন এবং মুর্শিদাবাদ রেশম শিল্প যেটাকে কোষা মানে বিশ্ববিখ্যাত হয়ে ওঠে এই সময় থেকেই। এরপর আসি নবাবী রাজধানীর জন্মদাতা মুর্শিদ কুলি খাঁকে নিয়ে। মুর্শিদ কুলি খান মোগল সম্রাট অরঙ্গজেবের বিশ্বস্ত দিওয়ান ছিলেন তিনি। 1703 সালে বাংলার দিওয়ানি বা রাজস্ব কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তর করে মাকসুদাবাদ শহরে তিনি নিয়ে আসছেন। নিজের নাম অনুযায়ী এই মাকসুদাবাদের নাম করছেন কি? মুর্শিদাবাদ। বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করছেন। কোষাগার ঢাকা থেকে মুর্শিদাবাদে চলে আসছে। কাটরা মসজিদ নির্মাণ করছেন 1724-এ এবং সেখানেই তার নিজের সমাধি আছে।
রেশম, কার্পাস, মসলিন বাণিজ্যে মুর্শিদাবাদকে সমৃদ্ধ করে তুলছেন এবং 1717 সালে মোগল সম্রাট কর্তৃক বাংলার স্বায়ত্তশাসিত নবাব হিসাবে তিনি মনোনীত হচ্ছেন। 1724 সালে তারই নির্মিত কাটরা মসজিদ, যেটি তারই সমাধিস্থল এবং মোগল আমলের এক অন্যতম সেরা নিদর্শনও বলা যেতে পারে বাংলার। নবাবী মুর্শিদাবাদ বাংলার স্বর্ণযুগ। কেন না, জনসংখ্যা ছিল লন্ডনের সমতুল্য, বাংলার সম্পদ ছিল ব্রিটেনের চেয়ে বেশি, মানে জনসংখ্যা লন্ডনের থেকেও বেশি। কতটা বড়, তাহলে কতটা বোঝা যাচ্ছে মুর্শিদাবাদের গুরুত্ব। বাংলার সম্পদ ব্রিটেনের থেকেও বেশি সেই সময়। আর পৃথিবীর মোট জিডিপির 12% বাংলা থেকে যেত। হাজার হাজার তাঁতি কারিগর কর্মরত সেই সময় ছিল এই মুর্শিদাবাদে। অনেক মানুষ নিজের পেট চালাতো মুর্শিদাবাদ থেকে এবং ইউরোপীয় বণিকদের আগ্রহের কেন্দ্র ছিল। সবাই না মুর্শিদাবাদকে একদম একটা জেম ভাবতো সেই সময়। ইউরোপীয় বণিকরা যাবে মুর্শিদাবাদে, বাণিজ্য করবে, ইনকাম করবে, এরকম একটা মানে খনি ছিল ইউরোপীয় বণিকদের টাকা ইনকামের খনি। নবাবের উত্তরাধিকার মানে আলীবর্দী থেকে একদম সিরাজ 1740 থেকে 1757 আমরা দেখব। প্রথমে ছিল সুজাউদ্দিন, ঠিক আছে, মানে মুর্শিদ কুলি খান মারা যাচ্ছেন, তারপরে মুর্শিদ কুলি খান জামাই সুজাউদ্দিন বসছেন, শান্তিপূর্ণ শাসক, বাণিজ্যের বিকাশ ঘটান। এরপর সরফরাজ খান আসছেন 1739 থেকে 1740, এক বছরই। কারণ সরফরাজ খানের যে সেনাপতি ছিলেন আলীবর্দী খাঁ, গিরিয়ার যুদ্ধে তাকে পরাজিত এবং নিহত করে দেন 1740-এ। এরপর আলীবর্দী খাঁ আসছেন। আলীবর্দী খাঁ কে ছিলেন না, সিরাজউদ্দৌলার নানা ছিলেন, তাই তো। দক্ষ ও শক্তিশালী নবাব, মারাঠা আক্রমণ প্রতিহত করছেন। এরপরে আসছেন সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব এবং পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন ইংরেজদের কাছে। আলীবর্দী খাঁ ও মুর্শিদাবাদের সর্বশ্রেষ্ঠ নবাব। আলীবর্দী খাঁর আমলে মানে উনি অনেক কিছু করে গেছেন এবং খুব সুদক্ষ ছিলেন। প্রথমত সরফরাজ খাঁকে তিনি পরাজিত করছেন একজন সেনাপতি হয়েও। এছাড়া মারাঠা বর্গীদের আক্রমণ, তার যে 10 বছর ধরে 1741 থেকে 51 বারবার মারাঠা আক্রমণ হচ্ছিল, সেই মারাঠা আক্রমণকে তিনি প্রতিহত করেন এবং বাংলাকে মারাঠা আক্রমণ থেকে রক্ষা করেন। ইউরোপীয় বণিকদের নিয়ন্ত্রণ করেছিলেন এবং ব্রিটিশ ও ফরাসি উভয়কে সীমাবদ্ধ রাখেন। কাউকে ঠিক মানে বাংলায় আসতে দেননি, একদম বাংলাকে নিজের মতো করেই শাসন তিনি করে গেছেন। কোনো ইউরোপীয় বণিককে নিয়ন্ত্রণের বাইরে রেখেছিলেন। কৃষি ও শিল্পের উন্নয়নে মুর্শিদাবাদকে সমৃদ্ধ করেন তিনি এবং জনগণের কাছে খুব জনপ্রিয় করে তোলেন মুর্শিদাবাদকে। 1757 সালে 23শে জুন হচ্ছে সেই ঘটনা যখন থেকে নবাবী আমলের একটা পতন ঘটছে, কিনা পলাশীর যুদ্ধ। ইতিহাসের এক নির্ণায়ক মুহূর্ত হচ্ছে এই পলাশীর যুদ্ধ। যুদ্ধের পটভূমি কলকাতা দখল ও অন্ধকূপ হত্যার অভিযোগ 1756-তে হয়। কেন হয়েছিল এই পলাশীর যুদ্ধ, কেন সিরাজউদ্দৌলা হেরে গেলেন, সবগুলোই দেখব। বলা হচ্ছে যে কলকাতা সিরাজ মানে ইংরেজরা দখল করে, তারপর সিরাজ সেখানে যান, কলকাতা ইংরেজদের ঘাঁটি, এবং কলকাতা দখল করে নেন। এবং সিরাজ নাকি সেই সময় খুব ছোট্ট একটি ঘরে অনেকজন জ্যান্ত ইউরোপিয়ানকে বন্দি করে রাখেন এবং সেই বন্দি করার কারণে তারা নাকি মারা যায়, মানে শ্বাসরুদ্ধ হয়ে নাকি মারা যায়। এই ঘটনাটা হচ্ছে অন্ধকূপ হত্যা, সেটি হয় 1756-তে। এটি ছিল নাকি একটি অন্যতম কারণ পলাশী যুদ্ধের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক বা শুল্কমুক্ত অপব্যবহার, যে দস্তক দেওয়া হয়েছিল সেটার অপব্যবহার শুরু করে। রবার্ট ক্লাইভের ষড়যন্ত্র এবং মির্জাফর বিশ্বাসঘাতকতা করে সিরাজউদ্দৌলার সঙ্গে। এছাড়া জগৎ শেঠ রায়দুল্লভ তারাও ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল সিরাজের বিরুদ্ধে। যুদ্ধ হয়েছিল কোথায়? পলাশীতে। প্রায় 50,000 সেনা ছিল সিরাজের দিক থেকে এবং ক্লাইভের মাত্র 3,200 সেনা ছিল। মির্জাফরের নিষ্ক্রিয়তা, মির্জাফর কোনো রকমভাবেই মানে সিরাজকে হেল্প করেননি। সিরাজের পরাজয় ও পলায়ন এবং পরে ধৃত এবং নিহত হয়। তিনি পালিয়ে যান। আমরা মোটামুটি জানি, যারা গেছি হাজারদুয়ারি, তার একটা গল্প যদি গাইড নেওয়া হয়, শুনেছি যে উনি পালিয়ে গেছিলেন এবং পালিয়ে গিয়েছিলেন একটা ভিখারির বেশে, কিন্তু ভাগীরথী মানে তীর ধরেই মানে নৌকোতে, কিন্তু উনি নিজের যে নাগরা জুতো সেটা পাল্টাতে ভুলে যান এবং সেখানকার যে মাঝি ছিল তাকে নাকি ধরিয়ে দেয়। এটা আমাদের শোনা গল্প। এরপর হচ্ছে
কি ফলাফল হলো না, সিরাজ মারা গেলেন, তাকে হত্যা করা হলো মিরনের নির্দেশে, মির্জাফরের ছেলে, এবং তারপর মির্জাফরকে নবাব হিসেবে বসলেন। কিন্তু নবাব হিসেবে বসে কী লাভ হলো? ইংরেজদের কথার মতো তো ওঠবোস করতে হতো না। কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হলো, বাংলার স্বাধীনতা শেষ হলো। 65-তে দেওয়ানি লাভ হলো। 64-তে বক্সারের যুদ্ধ আসছে, কিন্তু সেখানেও কিন্তু বাংলা রিলেটেড, কারণ মীর কাসিম ছিল সে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব, এবং ভারতে ব্রিটিশ রাজের সূচনা হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? তার ভাষায় যদি আমরা দেখি তাহলে বলছেন যে পলাশির যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল বাংলা তথা ভারতের ভাগ্য নির্ধারণকারী একটি ষড়যন্ত্র। ব্রিটিশ আমলে মুর্শিদাবাদের পতন ও রূপান্তর। 1757 থেকে 1747 পর্যন্ত মুর্শিদাবাদের কীরকমভাবে রূপান্তর ঘটল, সে ঐতিহ্যময় মুর্শিদাবাদ কিভাবে ধীরে ধীরে হারিয়ে গেল, আমরা সেটি এখন দেখব। পলাশির পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রকৃত শাসক হয়ে ওঠে। মুর্শিদাবাদ ধীরে ধীরে প্রশাসনিক গুরুত্ব হারায় এবং 1772-এ শেষমেশ ওয়ারেন হেস্টিংস রাজধানী কলকাতায় স্থানান্তরিত করে নেন। বলেন যে না, আর মুর্শিদাবাদে নয়, এখন কলকাতা হবে আমাদের মেন রাজধানী, মেন ঘাঁটি। মির্জাফর ও পরবর্তী কঠিন নবাবরা কেমন ছিলেন না, কোম্পানির একদম হাতের পুতুল। দেওয়ানি লাভ হয় 1765-তে এবং পুরোপুরি যে রাজস্ব আদায়ের ক্ষমতা সেটি কোম্পানির হাতে চলে আসে। যে রাজস্ব আদায়ের ক্ষমতা আসে, কোম্পানি তো একদম লুটপাট করে খেতে শুরু করে, এবং 1770-এ আমরা দেখলাম যে বাংলা একটা ভয়াবহ মন্বন্তর হচ্ছে, যেটিকে আমরা 76-এর মন্বন্তর বলি, কারণ 1176 বঙ্গাব্দে হয়েছিল ওটা বাংলা তারিখে, এবং ইংরেজি তারিখ ছিল 1770 সাল। 1772-এ রাজধানী স্থানান্তর করে নিচ্ছেন ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে, এবং মুর্শিদাবাদে পতন ঘটছে। 1757-তেও মুর্শিদাবাদে বেশ সিপাহী বিদ্রোহের, বহরমপুরে আমরা দেখেছি যে একটি ঘাঁটি ছিল। মুর্শিদাবাদে বিদ্রোহের প্রতিধ্বনি হয়, নবাব নাজিমের পদ বিলুপ্ত হয়, এবং 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়। কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাব মুর্শিদাবাদের তীব্র প্রতিক্রিয়া করে। 1947 সালে বাংলা স্বাধীন হলে নবাব পরিবারের জমিদারি বিলুপ্ত হয়, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, এবং তার ঐতিহাসিক গৌরব আজও স্মৃতিসৌধ এবং সংগ্রহশালায় সংরক্ষিত করে রাখা আছে। হাজারদুয়ারি ও ঐতিহাসিক স্মৃতিসৌধ। হাজারদুয়ারি প্রাসাদ কবে হচ্ছে না, 1837 সালে নবাব নাজিম হুমায়ুন ঝা এটি করেছিলেন ডানকান ম্যাকলিওড কর্তৃক, মানে নকশা ডিজাইন যেটা করেছিলেন কে ম্যাকলিওড। 1000টি দরজা আছে, কিন্তু সবটা আসল নয়, অবশ্যই কিছুটা আসল এবং বাকিগুলো নকল। বিশাল সিঁড়ি এবং ইউরোপীয় ভারতীয় মিশ্র স্থাপত্য, ইউরোপ এবং ভারতীয়দের একটা মানে ভাস্কর্য শিল্পরীতি মিলে এটা তৈরি হয়। বর্তমানে এএসআই পরিচালিত জাদুঘর বলা হয়ে থাকে হাজারদুয়ারিকে। ইমামবাড়া, যেটাকে মদিনা বলা হচ্ছে, এটা হোসেনি দালাল নামে পরিচিত। সিরাজউদ্দৌলার সময় নির্মিত মহরমের কেন্দ্র, মানে মহরম সেলিব্রেট হয় এখনও। ইমামবাড়া সবসময় খোলা হয় না, মহরমের সময় নাকি খোলা হয়। বিশাল তাজিয়া সংরক্ষণগার হিসাবে পরিচিত। কাটরা মসজিদ, আগেই বললাম যে 1724 সালে মুর্শিদ কুলি খান নির্মাণ করে গেছিলেন। একটা বড় মসজিদ এবং নিজের তার সমাধিস্থল ওখানে ছিল। নসিপুর রাজবাড়ি, দেবী সিংহের প্রাসাদ ছিল এটি। কোম্পানি আমলের হিন্দু জমিদারি স্থাপত্যের নিদর্শন। এরপর আমরা দেখি যে মতিঝিল, আলীবর্দী খানের প্রাসাদ পরে মির্জাফর ব্যবহার করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তিস্থান একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এখানে চুক্তি হতো। এরপর আমরা দেখব জগৎ শেঠের বাড়ি। খুব সুন্দর জগৎ শেঠের বাড়িটিও। কখনো যদি মুর্শিদাবাদ তোমরা ঘুরতে আসো তাহলে দেখবে সমস্ত জায়গাগুলি, আশা করি ভালো লাগবে। বিখ্যাত বাঙালি ব্যাংকার ছিলেন, মহাজন ছিলেন, কোম্পানির ষড়যন্ত্রের অংশীদার এবং বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের কেন্দ্র হয়ে ওঠে এই জগৎ শেঠের বাড়ি। মুর্শিদাবাদের অর্থনীতি, রেশম ও বাণিজ্য। মুর্শিদাবাদের অর্থনীতিতে রেশমের কতটি গুরুত্ব ছিল আমরা দেখব। মুর্শিদাবাদ বিশ্বের অন্যতম সেরা রেশম উৎপাদন কেন্দ্র ছিল। কোষা বা মুগা রেশম, রেশমে তো অনেক টাইপ আছে না,
তো কোষা বা মুগা রেশম নাকি আজও বিশ্ববিখ্যাত। নবাবী আমলে এই শিল্পে লক্ষাধিক মানুষ কর্মরত। বহরমপুর এবং তার আশপাশে রেশমগুটি থেকে সুতো এবং তারপর বস্ত্র তৈরি হয়। পর্তুগাল, ফ্রান্স, ব্রিটেন, আরব দেশে রপ্তানি হতো। ঢাকার মসলিনের পাশাপাশি মুর্শিদাবাদী রেশম ছিল সমান মূল্যবান। জিআই ট্যাগ প্রাপ্ত মুর্শিদাবাদ সিল্ক হস্তশিল্পের গর্ব ছিল। এটা অনেক সময় ইন্টারভিউ কোশ্চেন করতেই পারে যে মুর্শিদাবাদ কোন শিল্পের জন্য বিখ্যাত, তো রেশম শিল্পের জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ সিল্ক নিয়ে প্রশ্ন করতে পারে। তো মুর্শিদাবাদ সিল্ক বলা হয় যে আমি আমার বাড়িতে এটা শুনেছি যে এতটা সফট হতো যে একটা ছোট্ট পকেটের মধ্যে নাকি এঁটে যেত মুর্শিদাবাদ সিল্ক। বাণিজ্যিক অংশীদার পর্তুগিজ 16 শতক থেকে হুগলিতে ঘাঁটি গাড়ে। তারপর ডাচরা আসে চন্দননগর, হুগলিতে, ওরাও আসে। ফরাসিরা চন্দননগরে আসে উপনিবেশ গড়ে তোলে। কলকাতা ফোর্ট উইলিয়ামে ব্রিটিশরা আসে। আর্মেনীয়রা আসে মুর্শিদাবাদে ব্যবসা বাণিজ্য সাম্প্রদায়িক হিসাবে। জগৎ সিংয়ের মতো বিশাল বণিকরাও আসে, মারোয়ারি যারা ছিলেন তারাও এই মুর্শিদাবাদের বাণিজ্যের অংশীদার হয়ে গেছে। মুর্শিদাবাদে জিডিপি ছিল সমগ্র ব্রিটেনের চেয়েও বেশি। 1750 খ্রিস্টাব্দের কথা বলছি, যে ব্রিটেনের থেকেও ধনী দেশ ছিল, জিডিপি ছিল তার থেকেও বেশি, ভাবা যায়। এরপর আমরা দেখব মুর্শিদাবাদের সংস্কৃতি ও উত্তরাধিকার। সঙ্গীতে কেমন ছিল, চিত্রকলায়, রন্ধনশিল্প, হস্তশিল্প, ধর্মীয় সম্প্রদায় এবং সাহিত্য। সঙ্গীতে যদি আমরা দেখি তাহলে ধ্রুপদ এবং খেয়াল গানের ঐতিহ্য আমরা দেখতে পাই। ধ্রুপদী সঙ্গীতের রাজধানী নামেও খ্যাত এই মুর্শিদাবাদ। রামপ্রসাদ এবং তানসেনের পরম্পরাকে নাকি মুর্শিদাবাদরা বয়ে নিয়ে গেছেন, কারণ নবাবরা ছিলেন। এছাড়া আরও অন্যান্য বিখ্যাত রাজবংশ রাজত্ব করে গেছে। তো সবাই আমরা জানি যে নবাবদের বা রাজাদের একটা পরম্পরা ছিল, যে সেখানে গান বাজনার একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু মুর্শিদাবাদে দেখতে পাই। চিত্রকলা, মিনিয়েচার পেন্টিং দেখতে পাই। মোগল এবং বাংলা শিল্পের যে মিশ্রণ, মিনিয়েচার পেন্টিং মূলত মোগল থেকে এখানে এসেছিল। নবাবদের পৃষ্ঠপোষকতায় এটা বিকশিত হয়। রন্ধন শিল্প, পোলাও, রেজালা, কাবাব, মুর্শিদাবাদের যে নবাবি খাবারগুলো আছে, হালুয়া, তো সেগুলো খুবই বিখ্যাত। হস্তশিল্প, রেশম, বাঁশের কাজ, মাটির পুতুল, কাঁসা, পিতলের কাজ ইত্যাদি হস্তশিল্পের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। ধর্মীয় সম্প্রীতি, হিন্দু মন্দির, মসজিদ, ইমামবাড়া, পাশাপাশি নবাবী আমল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হিসাবে গড়ে উঠেছে এই মুর্শিদাবাদ। বাংলা ও ফার্সি সাহিত্যের কেন্দ্রও হচ্ছে মুর্শিদাবাদ। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ মুর্শিদাবাদেই নাকি ছিলেন, এটা ধরা হয় যে তার পূর্বপুরুষরা নাকি মুর্শিদাবাদে ছিলেন। মুর্শিদাবাদ কিভাবে ইতিহাসে জীবন্ত সাক্ষী। একদম শশাঙ্কের কর্ণসুবর্ণ থেকে পাল সেনের বাংলা, সুলতানি ও মোগল যুগ পেরিয়ে নবাবদের স্বর্ণযুগ এবং ব্রিটিশ শাসনের কঠিন পরিণতি, আমরা সবটাই মুর্শিদাবাদে দেখতে পাই। তারপর মুর্শিদাবাদ ট্রান্সফার হয়ে যায় কলকাতাতে, চলে যায় রাজধানী। তারপর ধীরে ধীরে মুর্শিদাবাদের সে ঐতিহ্য কম হতে শুরু করে। কিন্তু আজও যদি আমরা আসি মুর্শিদাবাদ ভ্রমণে, তাহলে দেখতে পাবো যে সেই সময় মুর্শিদাবাদ কতটা প্রসিদ্ধ ছিল। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। মুর্শিদাবাদ জেলা সম্পর্কে একটা ওভারঅল একটা নলেজ বা ইন্টারভিউয়ের যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য তো খুবই উপকারী, এবং তাছাড়াও বাকিরাও মুর্শিদাবাদ জেলা সম্পর্কে আশা করি অল্প বিস্তর আপনারা আমার ভিডিও থেকে কিছুটা জানতে পেরে উপকৃত হয়েছে।